96 যে ঘটনা ঘটেছে আমাদের পুঁজিবাজারে, সেই সময় আপনার কি অবস্থা ছিল? লুজার হই না, কিন্তু লাভটা নিতে পারি না। আমার মতো একটা শিক্ষিত মানুষ এত মূর্খ আমি যেখানে বক্তৃতা দিচ্ছি যে শেয়ার কেনার নামে কিছু কাগজ কিনবেন না, সেখানে সিঙ্গার 40,000 সেটা আমি রাখি দিচ্ছি। আমরা জুয়া বলবো না, স্পেকুলেশন শোনো, এটা এখন ভদ্রভাবে তো স্পেকুলেশন। কয়েকদিন আগে দেখলাম যে আপনি মারা গেছেন, এরকম নিউজ হয়েছে। আপনি কি এটা দেখেছেন কিনা? আমি দেখেছি, মানুষ আমাকে টেলিফোন করে জানাইছে। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এত বড় স্ট্যান্ড নিয়েছে, সারা জীবন নিয়েছে, এখনো নিচ্ছি। ওই তাদের মধ্যে কিছু সংখ্যক কেন জানি বিরক্ত হয়েছে আমার উপর, আই ডোন্ট নো। তো তারা বলে আবহাওয়ার মধ্যে চামড়া তুলি নিব আমরা। ঈদ মুবারক। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তিকে টিভিএস মার্কেটসে নিয়ে এসেছি যিনি অনেক জায়গায় কাজ করেছেন। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন, পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে পরিচিত, অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। তার একটা দীর্ঘ কেরিয়ার রয়েছে, পুঁজিবাজারের সাথে লিখেছেন, ভিডিও করেছেন। এখন তিনি আইসিবির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তার সাথে আমরা তার পুঁজিবাজারে সম্পৃক্ত হওয়া, পুঁজিবাজার নিয়ে প্রত্যাশা, কি হয় নাই, কি হওয়া উচিত ছিল, এইসব নিয়ে একটু আলোচনা করব। তার অভিজ্ঞতা শুনবো এবং তার মতামত শুনবো আমরা। জনাব আবু আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। প্রথমে স্যার একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনি পুঁজিবাজারে কিভাবে যুক্ত হলেন। আচ্ছা, লুক, যখন লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান 76-এ স্টক মার্কেটটা খুলে দিলেন, দেন অনলি 9 স্টকস লিস্টেড ছিল, অনলি 9। এর মধ্যে বোধহয় 2-1টা মাল্টিনেশনাল ছিল। কিন্তু সরকারের যে পলিসি তখন, ফ্রম দ্য কন্ট্রোল ইকোনমি অর স্টেট ওন ইকোনমি থেকে প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন থাকছে, মানে মার্কেট বেসড ইকোনমি। জি। তো মার্কেট বেসড ইকোনমি হতে গেলে তো ইউ নিড টু ফাইন্যান্সিয়াল সেক্টরস, টু অ্যাটলিস্ট। একটা হচ্ছে ব্যাংকিং বা মানি মার্কেট, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। These are all taught, written in the textbook and taught in the classrooms. তা আমি যুক্তরাষ্ট্রে ছিলাম, কানাডাতে আমি পড়ালেখা করছি, যুক্তরাষ্ট্র করেছি। আমি ওদের স্টক মার্কেট বা এগুলোতে ওই একাডেমিক ইন্টারেস্ট নিয়েছি, ওগুলো থেকে গিয়ে বসে দেখি না কখনো, কিন্তু আমার বই পুস্তকে আমি তাই দেখলাম। আমি যখন পরে ঢাকা ইউনিভার্সিটির, ধরো আমি 84 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তখন, বা 85, দেন 85-এর দিকে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হলাম। এটা ধরো 80-81 দেখলাম। তারপরে আই ওয়াজ অ্যাব্রড ফর 2 or 3.5 years। তারপরে 85 বা 84, 85 তখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো প্রাইভেট সেক্টর দিচ্ছে, কমার্শিয়াল মানে প্রাইভেট সেক্টরে ব্যাংকিং করার পারমিশন দিচ্ছে। অবশ্য তখন এরশাদ সরকার এসে গেছে। তো আমি দেখলাম যে এটা নাই কেন এখানে। পরে তো আমি নিজে দেখলাম যে এটা ছিল, বাট এটা জাতীয়করণ করে ফেলছে। কিন্তু দিন গভর্নমেন্টস, মানে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে শুরু হয়েছে, ঢাকা স্টক খুলে দেওয়া হয়েছে। এমনকি আজকে যেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, আইসিবি বলে, এটাও ওনার সময়ে পারমিশন দেওয়া হলো। আমার কাছে এখন মনে হয় যে না, 76-এ আইসিবির মতো স্টেট ওন একটা ইনভেস্টমেন্ট কোম্পানি পারমিশন দিল ফর দ্য সোল পারপাস অফ প্রমোটিং, হেল্পিং দ্য স্টক মার্কেট। এটা সময়ের আগের চিন্তা, মানে ওই সময় ধরো ফরওয়ার্ড চিন্তা করা, এটা 50 বছর আগে। হ্যাঁ, কত ফরওয়ার্ড লুকিং দৃষ্টিভঙ্গি ছিল তখন। আমি এই জন্য আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে সবসময় বলি যে হু ওয়াজ অনেস্ট পারসন, গুড লিডারশিপ দিয়েছে, এবং এটা ফোর্সই করেছিল যে আমি যদি মার্কেট ইকোনমির দিকে যেতে চাই, তাহলে তো এটা নাই তখন কিছু, শব্দ জাতীয়করণ করে ফেলানো হয়েছে।
তো মানুষের পুঁজি তো প্রাইভেট সেক্টর ইয়ে করতে হবে, অ্যাকুমুলেট করতে হবে। তো 85-এর দিকে ওই যে কমার্শিয়াল ব্যাংকগুলো পারমিশন দিচ্ছিল, এর মধ্যে ইসলামী ব্যাংক, আইবিবিএল যেটা আজকে, সিটি ব্যাংক এটা, ন্যাশনাল ব্যাংক এটা, ইউসিবিএল এটা, এগুলো পারমিশন দেওয়া হলো। তো আমি তখন একাডেমিক, বাট আমি গিয়ে বসে থাকতাম মাঝে মধ্যে সময় পেলে, ঢাকা স্টকসের ওই ফ্লোরটা দিয়ে মানে ইনভেস্টমেন্ট করার আগে আপনি ওই একাডেমিকে দেখতাম যে হোয়াট ইজ দেয়ার। তো ওরা দেখি একটা ব্রিফকেস নিয়ে আসতো, তখন কিন্তু কাগজের শেয়ার ছিল, জি ওই ব্রিফকেসে কিছু শেয়ার যা কয়েকটা আছে আর কি। তো অ্যাপ্রক্সিমেটলি ধরো মেবি 40-50 মিনিটস নিলাম দিলাম, এরপরে বোধ ওরা চা পানি খাইতো, আমরাও যারা একটু দূরে টেবিলে বসে দেখতাম 2-4 জন, তারা অতটা হয়তো মেহমানদের পায়নি, যাক সেটা আলাদা। এই 9 অ্যাপ যেটা এখন মতিঝিল ওইখানে হতো, জি তখন আমরা এই যে তখন আইপিও বলতো না, এই প্রাইমারি শেয়ার কি একটা বলতো, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা কিন্তু টার্ম পরে আসছে। টার্মটা পরে আর মানে এটা ছিল বই পুস্তকে, কিন্তু আমাদের এখানে এটা ওইভাবে পরিচিত ছিল না। তখন আমি ওই যে ন্যাশনাল ব্যাংকের আমার মনে আছে দুটা দরখাস্ত দিলাম, একটা আমার নিজের নামে আর একটা জয়েন্ট, 10,000 টাকা করে। সেই সময় 10,000 টাকা তো অনেকটা, আমি বাইরে থেকে আসলাম তো কিছু টাকা পয়সা আমার সাথে ছিল, তো ওগুলো আমি আই ডিসাইডেড যে মনে হয় এখানে লাভ বেশি হতে পারে, ইনফ্যাক্ট ওইটাই সত্য ছিল। তো আমি ওইগুলো দিয়ে, দরখাস্তগুলো দিয়ে আমি বাড়ি চলে গেছি। তখন কিন্তু বাড়িতে যাওয়া আসা বেশি হতো। আমি ইয়াং, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছি বলতে আমি সেপ্টেম্বর 85-এর দিকে, যাই হোক প্রফেসর হই নাই, অ্যাসোসিয়েট, সরি অ্যাসোসিয়েট। প্রফেসর হয়েছে 93-তে, 93। এই দুটোই আবার সাকসেসফুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে যেটা ঘটলো, এটা দিয়ে শুরু আপনার? এটা দিয়ে শুরু। এরপরে হলো কি মাত্র 3 মাস, জি এর মধ্যে ওই সময় একজন এক্সিকিউটিভ ন্যাশনাল ব্যাংকেরই, ওনার বাড়ি সন্দীপ ছিল, নাম বলতেছে না, উনি এখন নাই দুনিয়াতে। উনি ওই ওনাদের অফিসারদের মাধ্যমে আগ্রহ প্রকাশ করলো ন্যাশনাল ব্যাংকের শেয়ার কিনবে, তখন তো কাগজের শেয়ার। জি তা আমাকে ওই ন্যাশনাল ব্যাংকের একটা অফিসার বলতে, স্যার আপনার শেয়ারগুলো কি বিক্রি করবেন? আমি বলি কেন, ভালো দাম দিলে হবে, 120 টাকা, 100, তখন পারবেলে ছিল 100 টাকা, জি 120 টাকা দিলাম। আপনার কয়দিন হইল স্যার? আমি 2 মাস, 2.5 মাস তো হয়েছে। আমি বললাম না, 135 টাকা দিবা। 135 টাকা। তোরা 135 টাকা নিতে রাজি হয়ে গেল। তাহলে তুমি দেখো 10,000-এর 35, মানে 35% প্রফিট। তো 20,000-এর 35% বহুত টাকা না, তখন 7,000 টাকা প্রফিট। হ্যাঁ, তখন আইপিও দিলে মোটামুটি পাওয়া যেত। আইপিও তখন তো আইপিও বলতো না, প্রাইমারি শেয়ারের জন্য দরখাস্ত দেওয়া। এইভাবে আমরা মানে অনেক লোক শুরু, তখন এমনও ঘটনা ঘটছে, ওই নামগুলো সঠিক না হলেও চলতো, শুধু দরখাস্ত দিয়া তোমার ওই একটা ঠিকানা দিবা, সেটাতে হয়ে গেল, হলো টাকা যদি ওয়াপস আসে সেটাও ওই ঠিকানা, আর শেয়ার আসলেও জরিনা খাতুন, রহিমা খাতুন ইত্যাদি হতেই পারে। তো অনেক পাইতো। এভাবে প্রাইমারি মার্কেটটা ইম্পর্টেন্ট ছিল এই জন্য, কারণ এটার মাধ্যমে তো কোম্পানি লিস্টিং আসতেছে, পুঁজি নিচ্ছে এটার মাধ্যমে। তোমার এই যে প্রিমিয়ামে টাকা নেওয়ার এই কালচারটা তখন ছিল না, সবগুলো পার ভ্যালুতে ছিল। 89-90-র দিকে তখন এই তোমার ওই যে সরকারি শেয়ারও বিক্রি করা হয়েছে। আর যে তোমরা ইস্টার্ন ক্যাবেজ দেখো কিংবা ওসমানিয়া গ্লাস স্ট্রিট দেখো, এগুলা কিন্তু 89-90-র দিকে আসছে। আমার ঠিক মনে নাই, ডাইরেক্ট লিস্টিং কিছু এসেছিল আর কিছু আইপিওর মাধ্যমে এসেছে। সেই সময় আপনি পার্টিসিপেট করেছিলেন? আমরা করতাম দরখাস্তকারী আর কি। 88-এর দিকে আমি দেখলাম যে আমাদের শেয়ার হোল্ডার্সদের যে মিনিমাম যে রাইটস, সেটা ইয়ে হচ্ছে না, মানা হচ্ছে না। কারণ এখানে যখন মানুষ মানে দেখতেছে টাকা পয়সা আসতেছে, কিছু কিছু লোকের ইন্টারেস্ট বাড়তেছে, বাট দ্য ইনভেস্টার্স যে রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটা কিন্তু গ্রসলি ইগনোরড হচ্ছে, নেগলেক্টেড হচ্ছে। আমি এদেরকে নিয়ে একটা দল পাকাইলাম, বাংলাদেশ ইনভেস্টার্স ফোরাম। আচ্ছা, তো আমি রেজিস্ট্রেশনে গেলাম, ওরা বলে স্যার ওয়েলফেয়ার লিখতে হবে। আমি কেন, এটা তো সোসাইটি একটা আন্ডারে, তো আমি বললাম এটা তো আমরা রাইটস এন্ড প্রিভিলেজের জন্য একটু মানে সুস্থভাবে একটু আন্দোলন করা, মানে কথাবার্তা বলা, প্রেস রিলিজ দেওয়া, প্রেস
প্রেস কনফারেন্স তখন জমতো না, কারণ ফাইন্যান্সিয়ালি জার্নালিস্ট তখন ছিল না। আমরা বরং একটা ইত্তেফাক বা অবজারভারে গিয়ে দেখতাম, ওরা আসলে পাত্তা দিত না এগুলাকে, কারণ তাদের কাছে পলিটিক্যাল নিউজ হচ্ছে বড় জিনিস। স্টকস, ইকুইটি, এগুলো তাদের কাছে আননোন ছিল। আলহামদুলিল্লাহ আজকে আই এম প্রাউডলি সেইং যে প্রত্যেকটা কাগজ, প্রত্যেকটা চ্যানেল তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টার্স একাধিক আছে। এটা অত্যন্ত আনন্দের কথা। এরাই খুঁজি খুঁজি বাইর করতেছে কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় হওয়া উচিত ইত্যাদি। তো এটা কম না, দিস ইজ এ বিগ প্রগ্রেস। কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটু জানতে হয়, অনেক কিছু জানতে হয়। পলিটিক্যাল নিউজ করতে তো অতটা না পড়লেও চলে, কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টার্স ওরা যেন জানতে হয়। আচ্ছা যাই, তখন আমি এই অ্যাসোসিয়েশন ফর্ম করলাম। ওই যে শাকিল রিজভিও ছিল আমাদের সাথে, আজকের জন্য অত্যন্ত বড় এবং বিখ্যাত ইনভেস্টার এবং আই উড সে হি ইজ এ গুড পারসন। মোস্তাক আহমদ সাদেকও ছিল, ছিল। আই এম দ্য লিডার। আমি বাট একাডেমিক, কারণ আমার মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ানো। এটা কেন আমি তুমি বলতে পারতো স্যার আপনি হোয়াই ডিড ইউ নট রিমেনিং অ্যাজ জাস্ট ইনভেস্টার? নো, এটা এই জন্য বলছি কারণ আমি চাচ্ছিলাম যে আমাদের ইকোনমিতে স্টক মার্কেটটা বড় হোক, ইকুইটি মার্কেট যেটা আর কি। এটা বড় না হলে হবে কি, তোমার বিজনেস ইন্ডাস্ট্রির জন্য লং টার্ম পুঁজি যোগান দেয়। ওটা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতেছে আমার। তখন আমি তোমার এই যে আইবিএতে যেতাম, আজকে যে বিখ্যাত তোমরা যেটা ইনস্টিটিউট অফ বিজনেস, ওদের ওইখানে আমি বই পুস্তক পড়তাম, এই যে অ্যাকাউন্টিং নিয়ে, ম্যানেজমেন্ট এবং ভ্যালুয়েশন ইত্যাদি নিয়ে। এটা আমাদের কমার্স ফ্যাকাল্টিতেও আছে, কমার্স ফ্যাকাল্টিতে। তো ওগুলো থেকে আমি তখন এই তোমার যে ক্লাসরুমের চর্চা, আমার ছাত্রদেরকে আমি অতটা পড়াই নাই, কারণ হচ্ছে আমি কখনো ধরো ম্যাথামেটিক্স ফর ইকোনমিক্স পড়াইছি, কখনো ম্যাক্রো ইকোনমিক্স পড়াইছি, কখনো বাংলাদেশ ইকোনমি পড়াইছি, কখনো হয়তো স্যার এই যে আন্দোলনটা যে করলেন এইটার ফলাফল, এটা ফলাফল অনেক হয়েছে। এটা শোনো, অনেক লোক আসতো, আমরা অনেস্টলি করতাম, সত্য কথা বলতে কি, মানে আন্ডিও মানে অবিবেচক কোনো কিছু না, শুধু ওই জন্য যে এটা ব্রড বেসড হওয়া উচিত। আর সত্য কথা বলতে কি, এখন ঢাকা স্টকে যে ওনারা হয়তো ওনারা নাই, সিনিয়র অনেক, ওরা ভালো মানুষ ছিল, এদের মধ্যে অনেকে ওই সব ব্যক্তি ব্রোকার, মানে ব্যক্তি অন্য কাউকে ঢুকতে দিত না। কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস হাউস, ইন্স্যুরেন্স কোম্পানি বলো, ব্যাংকিং কোম্পানি বলো, এগুলো কম মেম্বার, শুধু আইসিবি ছিল। আচ্ছা, আমি দেখলাম এরা আন্ডার রাইটার, এরা আমার ইস্যু ম্যানেজার। তো আন্ডার রাইটার, ইস্যু ম্যানেজার, দেন ব্রোকার, এগুলো তো ঠিক হচ্ছে না একসাথে, আর অন্যদেরকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমি তখন ধরো সাইফুর রহমান সাহেব ফাইন্যান্স মিনিস্টার, ওয়াজ এ গুড পারসন, আমি বলবো যে উনি অত্যন্ত মেরিটোরিয়াস লোক ছিল। আমি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ উনি জিন্দা আছেন, আমাকে ওইভাবে চিনে এরা সবাই, যে আবু মোহাম্মদ ইজ দ্য পারসন হু এগুলা বেশি কথা বলছে আগ থেকে। এখনো দেখবা আমি কোনো সভা সমিতি গেলে ওই যে স্টক মার্কেট পারসন ইজ গোয়িং বলে, ওটা ওইখান থেকে। কারণ আমার আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া, সবার দোয়া, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত শক্ত ছিল, কারণ আমি তো পড়ালেখা করেছি মনিটারি ইকোনমি, ম্যাক্রো ইকোনমিক্স, এই ইনভেস্টমেন্টের এগুলা, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস। তখন এই কোম্পানি এগুলা কীভাবে তৈরি হয়, ওই অ্যাকাউন্টিংও কিছু। একদিন আমার এক সিনিয়র শিক্ষককে বললাম, স্যার আমি তো অ্যাকাউন্টিংয়ের ব্যালেন্স শিট তো অনেকগুলো বুঝতে পারি না স্যার। সে আমাকে হাসি বললো, আবু মহম্মদ বুঝতে পারবা, তুমি চেষ্টা করো, যারা এগুলো অ্যাকাউন্টেন্ট হয়েছে তারা তোমার থেকে ব্রিলিয়েন্ট না। তো আমি পরে আলহামদুলিল্লাহ আমি নিজে পড়া শুরু করলাম যে হাউ টু অ্যানালাইজ এ ব্যালেন্স শিট, একটা ব্যালেন্স শিট কীভাবে অ্যানালাইসিস করতে হয়। আন্দোলনের যে বললেন সাইফুর রহমান আসছিল, ওনাকে চিফ গেস্ট হিসেবে আনলো। উনি বিশ্বাস করো, আমি যখন ওনাকে দাওয়াত দিতে গেলাম, ওনার পিএসের মাধ্যমে উনি রাজি হলে আমার দাওয়াত গ্র্যাড কোনো খুশির সঙ্গে এটাকে গ্রহণ করলেন। কারণ ওনার একটা ফোরসাইটনেস ছিল এটা, যে এটা দরকার, এ গ্রুপ অফ ইনভেস্টার্স জয়েন টুগেদার টু ফাইট ফর এ কমন কজ। কমন কজ তো আর কিছু না, ইনভেস্টারদের রাইটস প্রোটেকশন করা, শেয়ার বাজারটাকে বড় করা, পার্টিসিপেটরি করা, হ্যাঁ, আর হচ্ছে স্টক এক্সচেঞ্জের ওই যে গভর্নেন্সটা মোর ব্রডবেসড করা, মোর অ্যাকাউন্টেবল করা। তখন ওই সবাই যারা কাউন্সিলর বলে ঢাকা স্টকে, ওরাই ছিল প্রেসিডেন্ট, ওরাই জেনারেল সেক্রেটারি, ওরাই হচ্ছে ওই কাউন্সিলর 9 জন বোধ ছিল, 9 জন, হ্যাঁ, ওরা বাইরে কোনো লোক ছিল না।
তখন আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও যাওয়া আশা করতাম। আমি বোঝানোর চেষ্টা করলাম যে এটা ঠিক হচ্ছে না। আপনি একটাই স্টক এক্সচেঞ্জ। অর্থমন্ত্রী সেই সময়কে অর্থমন্ত্রী কি বললেন পরে আপনাদের এই? পরে উনি আসলেন, এই আমি প্রেস ক্লাবে অর্গানাইজ করলাম বড় মিটিং, পুরা ভর্তি বিনিয়োগকারীরা। উনি আসলেন, আমাদের প্রফেসর ওয়াহিদুল মাহমুদ উনি স্পেশাল গেস্ট, আর সাইফুর রহমান সাহেব প্রধান অতিথি, আর আমি হইলাম মডারেটর বা উপস্থাপক। হ্যাঁ, ইস্যুসগুলা তুললাম। তো উনি শুনলেন। তা আমি ওনাকে বললাম, স্যার এখানে যারা আছেন সবাই আপনার ভক্ত, আপনাকে পছন্দ করে, কিন্তু এদের কিছু গ্রিভেন্সেস আছে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আর নাথিং, এটাকে বড় করা, মানে আরও ইনভেস্টার্সকে এখানে পার্টিসিপেট করুক, তারা যাতে তাদের মানে ডিউ ইয়েটা পায় আর কি। তখন কিন্তু এজিএম হইতো ফিজিক্যালি। হ্যাঁ, জি, তখন আমরা বিনিয়োগকারীদের মধ্যে অনেক ভালো ভালো বিনিয়োগকারী, বিশ্বাস করো লেখাপড়া জানা মানুষ, আমি নিজে অনেকগুলো এজিএমে যেতাম, ওই আমাদের স্টক মেম্বার্সদেরও যেত। আসলে একটা দায়িত্ববোধ ছিল কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এজিএম হতো। তোমরা যে এখন পরে দেখো এজিএম পার্টি, এগুলো পরের জিনিস। এজিএম পার্টি তখন ছিল না, তখন চলছে না, বিশ্লেষণ হতো। এই যে এফএস ফুটওয়্যার বলো, টেনারি, মন্নু সিরামি, এগুলো তখন আসছে শেয়ার বাজারে, এবং খুব এগুলো ব্লু চিপ ছিল এক সময়। তো সাইফুর রহমান সাহেব অত্যন্ত খুশি। উনি কথা বললেন যে দেখেন, আপনারা যদি মানে ঢাকা স্টুডেন্টসকে উদ্দেশ্য করে আপনারা যদি রিফর্মস না করেন, এডিশনাল মেম্বারশিপ যদি না দেন, তো তাহলে তো আরেকটা স্টক মার্কেট স্টক এক্সচেঞ্জের পারমিশন চিন্তা করতে হবে। এটা এরপরে বোধ ওনার সঙ্গে ওই যে স্টক মার্কেটে যারা প্লেয়ার্স মানে ব্রোকার্স, তাদের কথাবার্তা হয়েছে। উনি সেখানেও এটা বলেছেন যে আপনারা, এরপর থেকে তোমাদের মনে আছে কিনা জানি না, পরে ওই যে 250 জনের এটা মেম্বার, এই মানে টোটাল স্টক মার্কেট এরিয়াটা, এটা 2500 টাকা করে পার ভ্যালুচের মেম্বারশিপ। পাকিস্তান এটা ফেলে গেছে ওই যে স্বাধীনতার পরে বা আগে। ওগুলো আবার মিনিস্ট্রি অফ কমার্স নিয়ে গেছে, ওগুলো ওই অফলোড করতে গিয়ে ওই ব্যক্তিরা নিয়েছে আর কি, কারণ ওটা কোনো পাবলিসিটি ছিল না। তাছাড়া শেয়ার বাজারে কোনো ব্যবসা আদৌ কি আছে না আছে মানুষ জানে না, সত্যি কথা বলতে কি। শুধু এগুলো কম্পিটিশন হয় না। 7000, আমার শোনা মতো 7000, 8000। আপনি নিতে চেয়েছিলেন নাকি? আমি নিতে চাই নাই, আমি আসলে কিছু বোকা তো ছিলাম। আমার কলিগেরা যারা কিছু করে না তারা নিচে কেউ। আমি আসলে সারা জীবন মনে হয় ওই পড়ালেখার ওই লেকচারিংকে প্রাধান্য দিছি। আমি পরে আমাকে যখন বললো তখন 5 লাখ টাকা হয়েছে। আমি ভাবলাম 5 লাখ টাকা কি নিব। পরে কারো সাথে অংশীদার হয়েছে, অংশীদারটাও তারা আমার থেকে নিয়ে গেছে, মানে জোর করে নেয় নাই। তারা বলে, স্যার আপনি তো বেশি পার্টিসিপেট করতেছেন না, তো আমাদেরকে এটা দিয়ে দেন। আচ্ছা, তো দিয়ে দিছি। আপনি তাহলে এই মানে স্টক এক্সচেঞ্জ ব্রোকারের একটা পার্টিসিপেট ছিলেন এক সময়? মানে ছিলাম না, ওই কোথাও একটু টাকা দিই না, এমনি তো নামটা ছিল কিছুদিন, অল্প। পরে আমি যখন হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এটা তো 93 দিকের কথা। আমি তো, আচ্ছা এখানে একটা কথা আছে, আই ওয়াজ ফাইটিং ফর দ্য মানে স্টক মার্কেটের বড় করা, এটাকে পার্টিসিপেট করা। এটা সাইফুর রহমান সাহেব তখন আমাকে মানে উনি সেই লোকটাই মানে প্রয়োজনীয় কথা বলতেছে। পরে উনি আমাকে ওই যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটা অ্যাডভাইজারি কমিটি আছে, সেটার মেম্বার বানাইছেন। তো সেখানে সালমান রহমান, উনি এফবিসিসি এর ছিল প্রেসিডেন্ট, আমাদের প্রফেসর ওয়াহিদুল মাহমুদ একাডেমিক বা হিসাবে নিয়েছে, আর ঢাকা স্টকের চেয়ার আছে, প্রেসিডেন্টও আছে, আরো 2-1 আছে। একজন বোধহয় ওই অ্যাটর্নি জেনারেল কেউ ছিল, উনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাডভাইজারি আছে, এখনো আছে, এটা ফাংশন করে। এখন অর্থমন্ত্রী মহোদয় যারা আসেন আর কি, তারা যদি এটাকে গুরুত্ব না দেয় তাহলে তো হবে না। বাট ইট ইজ দেয়ার আছে। এই ওনার সময় 2বারই তো ছিল, এবং ওইখানে উনি মিটিং ডাকতেন আমাদেরকে। তো এখন আমি এই যে শোনো, যে ওনার একটা ছিল, গুণ ছিল, উনি ছোট করে লিখে এজেন্ডা নিয়ে যেত মিটিংয়ে। আচ্ছা এটা বলেন তো, অনেক সময়
ধরো সালমান রহমানদের পক্ষে বলা কঠিন, কারণ তারা তো অ্যাট দ্য সেম টাইম মেম্বার অফ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, আবার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে। তো আমি যেহেতু ফ্রি, আমি বলতাম এই সিটি ইন্স্যুরেন্সের এজেন্ডাটা এসেছিল, যদি আমি সিটি ইন্স্যুরেন্সের কখনো মেম্বারশিপের জন্য দরখাস্ত দিই না, কিছু না, পরবর্তী ওদের ডাইরেক্টর ছিলাম অনেক দিন যাবৎ। এই যে আজকে যে অর্থমন্ত্রী মহোদয়, উনি তখন প্রেসিডেন্ট সিটি ইন্স্যুরেন্সের, I had the privilege to work with him as a director, nominated, not as a broker director. ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, Independent. মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জি। আমাকে নমিনেট করছে, ওইখানে যাবেন কিনা। আমার বন্ধু কি বেড়া নিতে হবে, যাওয়া আসা হলো। ওই তখন আমি বললাম যে হ্যাঁ, এটা পারমিশন দরকার, কারণ ওটা কাগজের শেয়ার তখন। এখন কি স্যার মনে হয় যে এই যে এত বছর পরে এসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আসলে একটা জায়গায় দাঁড়ায় আছে, উঠতে পারে না? না, এটা হতে পারে না, যে এটা কারণ আছে। তোমার ওই যে অটোমেশন যখন হয়ে গেল, ইনফ্যাক্ট সিটি ইন্স্যুরেন্সে অটোমেশন আগে করেছে, মানে ট্রেডিং অন দ্য ওই যে ইয়েতে, আবার পরে ঢাকা স্টুডেন্টে করেছে। তখন ওই ব্রাঞ্চ নেওয়া, ঢাকা স্টুডেন্ট ব্রাঞ্চ নেওয়া সহজ হয়ে গেল যে টাকা। এখন সারা পৃথিবীতে ওই ইনভেস্টাররা সাধারণত পছন্দ করে বড় স্টক মার্কেটকে। জি। তোমার নিউ ইয়র্কের পাশে নিউ ইয়র্ক স্টক মার্কেট যেটা, অথবা নাসদাকের পাশে যদি আরেকটা ছোট, এটা চলবে না, সবাই ওই বড়টাতে যাবে। স্যার একটু শুনতে চাই, এই যে বিএসসিসি যে ফর্ম হলো, এই জায়গায় আপনার কোনো 93 ইনপুট ছিল কিনা? 93 শুনো, সেপ্টেম্বর এটা ফর্ম হলো। আই ওয়াজ এ রাইটার দেন, সত্য কথা বলতে কি, আমি তখন বাংলাতেও লিখতেছি, ইংলিশও লিখতেছি, সিরিজ অফ মানে কমেন্টস আর্টিকেলস আমি লিখেছি আজকে যে ডেইলি স্টার, এমনকি তোমাদের টিভিএস এর যে উনি যে এনাম, এই যে এডিটর সম্পাদক, উনি তখন ওটাতে কাজ করতেন, ওই বিজনেস পেজ দেখতেন, যে আমি লেখা টাইপ করে লেখা দিয়ে আসতাম। ওই খুব গুড এডিটার ছিল, ওই একটু কাটি ছিঁড়ি ছাপাই দিত। আমার টাইটেলটা ছিল গেস্ট কলামিস্ট, আচ্ছা, অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইকোনমি, এই ধরনের কিছু। জি। এগুলো ওই শেয়ার বাজারের পক্ষে, ধরো 10টা লেখার মধ্যে 5টা 6টায় শেয়ার বাজার নিয়ে, বাকিটা হতো ওভারঅল ইকোনমি নিয়ে লেখা। এটা অনেকে পছন্দ করতো। আমাকে আজকে এইসব কথা বললে ভালো লাগতেছে এই জন্য, কারণ দোজ ডেজ ওয়ার গ্লোরিয়াস টু মি। এই সংবাদের বজলুর রহমান ভাই, সবাই অনেকেই চিনে, উনি নাই দুনিয়াতে। উনি একদিন আমাকে কল করলো, কি জন্য, আপনি একটু লিখবেন কি আমাদের কাগজে? আমি তখন প্রফেসর হই নাই। জি। তা আমি বললাম আপনাদের কাগজে তো সমাজতন্ত্র, তো আমি তো মার্কেট ইকোনমির পক্ষের লোক, কারণ আমরা এখন মার্কেট ইকোনমি চাইছি। উনি হেসে হেসে বললো। তা আমি বললাম বজলু ভাই, উনি সিনিয়র, উনি ইকোনমিক্সের লোক, আমার সিনিয়র ভাই, আমি তো একটু খাটাখাটি করি, আপনি আমাকে স্মল অনারিয়াম দিবেন। তখন উনি বললো যে আরে কাউকে তো দিটি না, আচ্ছা আপনাকে দিলাম আর কি। তে দিত, ডেইলি স্টারও দিত, অনার করতো। এখন ওই যে আমি লিখছি, তখনই লিখতাম যে এখানে নট সিসিআই, একটা ফুল ফ্লেজের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দরকার। হ্যাঁ, এইটা সব ঢাকা স্টক এক্সচেঞ্জের তৎকালীন গভর্নর যারা ছিল, তারা অতটা পছন্দ করে নাই, কারণ তারা ফোর্সে করতেছিল যে শক্তিশালী কিছু হলে তো তাদেরকে আবার জবাবদিহিতার মধ্যে আসতে হবে। আমি লিখতেছিলাম ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ওই যে একাডেমিক ইয়ে থেকে, যে পাকিস্তানে আমাদের বোধহয় আগে হয়েছে, ইন্ডিয়াতে হয়ে গেছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যুক্তরাষ্ট্রে আছে। হ্যাঁ, তো আমাদের এখানে আছে সিসিএ দিয়ে কি কোনো কাজ হয়? তখন এগুলা নিয়ে সাইফুর রহমান সাহেব ওয়ার্ক করতেছিলেন, এবং পরে ওই সময় বিএনপি সরকারের সময় এই 93-তে ইট কেম ইন টু বিং। এবং আমরা যা চাইছি আমার মতো লোকে, যে সব ক্ষমতা দেওয়া হোক, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ক্ষমতায়ন করে কোনো লাভ হয় না। যেমন বাংলাদেশ ব্যাংকে আমরা ক্ষমতা দিতে বলি, আমি বলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরও সেই রুল ইস্যু করতে পারবে, মানে আইনের অধীনে করতে পারবে, প্রবিধানমালা করতে পারবে, এসব ক্ষমতা দিয়ে করা হয়েছিল। স্যার একটু 96-এ আসি। 96-এ যে ঘটনা ঘটেছে আমাদের পুঁজিবাজারে, সেই সময় আপনার কি অবস্থা ছিল? শুনো, আপনার বিনিয়োগকারী হিসেবে কেমন ছিল? আমি বলি শুনো, 96-এর কথাই তো বললাম, তখনও কিন্তু কাগজের শেয়ার, বুঝতে পারছো, কাগজের শেয়ার, এই সবাই মানে
ব্রিফ কেস অথবা কিছুতে নিয়ে যেত আর কি। এখন মুশকিল হচ্ছে কি 96-এ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গেছে, বিএনপি সরকার মধ্যে ওই আওয়ামী লীগ সরকার আসা কয়েক মাসের মধ্যে করে। ওই সময় যিনি ফাইন্যান্স মিনিস্টার হলো শামস কিবরিয়া, উনিও ভালো মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল। সমস্যা হচ্ছিল উনি বুঝে উঠার আগে ঘটনাগুলো ঘটে গেছে। এবং দুঃখজনক তখন হচ্ছে কি নতুন জিনিস তো এটা, শেয়ার বাজার লাভ হচ্ছে কারণ আইপিওতে কেউ পেলে এটা 2-3 গুণে বাঁচা যায়। আপনি কি লুজার হয়েছিলেন না? কথা শোনো না, আমি বলতেছি এটা লুজার মানে কি, লুজার হই না কিন্তু লাভটা নিতে পারি না, শিক্ষিত মূর্খ আর কি। আমি আমার হাতে অনেক, এই যে সিঙ্গার দেখতেছ, মাহবুব জামে একজন নাম করা মানুষ ছিলেন, উনি নাই দুনিয়াতে, উনি অ্যাডভাইজার ছিল একসময়। ওনার হাত দিয়ে 5 লক্ষ টাকার সিঙ্গার কত বড় হয়েছে, খালি বোনাস দিত, খালি বোনাস দিত। আর যে সিঙ্গার যেটা দেখতেছ সেটা অনেক হাত বদল হয়ে কেন ওই টার্কিশ ইনভেস্টরদের হাতে। এগুলো আমার হাতে ছিল। সিটাং সিমেন্ট নাম ছিল, যেটা আজকে হাইডেলবার্গ, আমার হাতে ছিল। 24,000 টাকা দাম, 100 টাকা পার ভ্যালুর। আর সিঙ্গার 40,000 টাকার দাম। আর শাইনফুকুর নামে ওরা করছে। এই যে এখানে যে আজকে যে ফিজি দেখো স্পেশালাইজ হসপিটাল, এটা তো ভ্যাকসিন করছিল জায়গাটা, এটাকে দেখাইয়া ওরা ওই যে শাইনফুকুর ছাড়ছে একটা হাউজিং করবে। ওগুলো অনেক ছিল হাতে, কিন্তু কত বোকা দেখো, এটার দাম এত উঠতেছে। এই ইত্তেফাকের মোড় থেকে বাংলাদেশ এই যে সত্তর দেখতেছ বাংলাদেশ ব্যাংকের সামনে, মানুষ লোকারণ্য, মানুষ শেয়ার কিনতেছে। আচ্ছা বিশ্বাস করো তখন, আচ্ছা আমি তো একজন একাডেমিক পার্সন, আমি তো জানি যে স্কাই ইজ নট দ্য লিমিট ফর দ্য স্টক প্রাইসেস। আমি কিভাবে এটা করি বলো, হজম করতে পারি? আমি গিয়ে এই ঢাকা স্টকের সামনে তখন আইল ছিল, মানে করার জন্য ছিল। আমি ওখানে যাই উঠছি বক্তৃতা দেওয়ার জন্য, যে ভাই সাহেব এত দামে শেয়ার কিনবেন না, এগুলো থাকবে না। শেয়ার কেনার নামে আপনারা কিছু কাগজ কিনবেন না এইভাবে বেশি দাম দিতে। ওটা দেখি আমার 10-12 জন বিনিয়োগকারী পিছনে হাত দিয়ে টানি নামাই ফেললো, স্যার এগুলা বলবেন না। মানে তারা চাইছে যে আরো উঠুক, তাদের শেয়ার বিক্রি হোক। তা আমি বললাম এটা ক্ষতি হবে। আপনি কি সেল করছেন? কথা শোনো, কিবরিয়া সাহেব বলে যে, উনি একটা ওনার দোষ দিই না, উনি বলে যে আচ্ছা কিছু লোক, কিছু ইয়াং ছেলে মানে কিছু করি খাক, কিছু করুক না, কিন্তু এটা যে ক্ষতি হবে। বাইরে অনেক কোম্পানি তখন নকল মানে ফেক স্টক ইস্যু করছে, কারণ এগুলো কোনো দাম না এগুলা। আমি এই 40,000 টাকার সিঙ্গার রাখি দিছি সযত্নে, এই 25,000 টাকার হাইডেলবার্গ যেটা বা সিডাংসিন বলে সযত্নে রেখে দিছি। শুধু শাইনফুকুর 600 টাকার গুলা বেচছি। আচ্ছা, তাও অর্ধেক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এখনো আছে ওই যে ম্যাটলাইফের নিচে, ওইখানে দাঁড়াইছি, হারে লোকে শেয়ার আসেনি। তো তার কয়েকটা দিলাম ওই কি জানি ওই শাইনফুকুর, আর অন্য বাকিগুলো রেখে, কারণ হচ্ছে ওই পুরা নিয়ে যাবে তাহলে। হ্যাঁ, তো এখন আমার মতো একটা শিক্ষিত মানুষ এত মূর্খ আমি যেখানে বক্তৃতা দিচ্ছি যে শেয়ার কেনার নামে কিছু কাগজ কিনবেন না, সেখানে সিঙ্গার 40,000 সেটা আমি রাখি দিছি। এখন আমি এটা মানে এটা আই এম নট, মানে আমি কোনো ক্রেডিট নেওয়াই তো উচিত না, কারণ আমি মূর্খতা একটা, ওই শিক্ষিত মূর্খ বলে না, আই ওয়াজ লাইক দ্যাট। মানে ওই সময় অনেক লোকের শিক্ষিত লোক মানে কারেক্ট ডিসিশন নিতে পারে নাই। সেটা যদি বলো আজকে ওই সিঙ্গারগুলো যদি আপলোড করতাম তাহলে হয়তো কি অনেকগুলো রিয়েল এস্টেটের মালিক হওয়া যেত, সেটা হয় নাই। যাই হোক, ওই শুধু শাইনফুকুরে কিছু বিক্রি করছি, তাতে হয়তো আমি একটা ওটা ছোটখাটো একটা মানে ফ্ল্যাট বা হোয়াটএভার। তো এটা তো হয়েছে অনেকের ক্ষেত্রে। পরে কবে ছাড়লেন এটা? তোর পরে 1500 টাকা 1600 টাকা ছাড়ছি, পরে আরো কম গেছে। এটা তো 2000 সালের দিকে এটা কমে গেছে, রাইট প্রাইসে চলে আসছে। এটা তো হওয়ারই, এটা তো ক্লাসে পড়ানো হয়, বাট আই ডিড নট প্র্যাকটিস দ্যাট। এটা হচ্ছে বোকামি আউট দ্য। তো যাই হোক, এখন এটা শুনো, আমি যেটা চেয়েছি সারা জীবন, এখনো চাই, সেটা হচ্ছে যে তুমি মার্কেট ইকোনমি চাইছি, বাট ইউ নিড এ স্ট্রং ক্যাপিটাল মার্কেট। ইউ নিড এই যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ হলো, আমি কম্পিটিশনের জন্য
ওটাকে সাপোর্ট দিয়েছিলাম। পরে আমি ওইখানে দীর্ঘদিন ডাইরেক্টর ছিলাম, নমিনেটেড ডাইরেক্টর। এই যে আজকে যিনি অর্থমন্ত্রী মহোদয়, উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানের সেট আপের কথা একটু বলি সরকারের। স্যার আমরা কি একটু 2010টা শেষ করে একদম শেষের দিকে আসি? 2010-এর অভিজ্ঞতাটা একটু যদি আপনি বলেন। 2010-এ যেটা ঘটেছে, শোনো, শেয়ার বাজার স্ক্যান্ডাল বলে আর কি। এটা কখন ঘটে? যখন প্রত্যেকবার স্ক্যান্ডাল ঘটে কিন্তু নতুন কিছু দিয়া। জি, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখো, ওইখানে হয়েছে, ওই নতুন কিছু দিয়া হয়। 2010-এ যেটা ঘটেছে সেটা হচ্ছে, শোনো, সেটা ঘটা উচিত ছিল না। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নির্লিপ্ত ছিল। ওই তখন মার্জিন লোন বলতে এইভাবে রেগুলেটেড ছিল না, ব্যাংকগুলো যত খুশি দিতে পারতো টাকা। এখন এটা লিডার ছিল এবি ব্যাংক, আমার স্মরণ মতো। প্রচুর লোন দিচ্ছে, আচ্ছা নেন শেয়ার কিনেন, তো এখন একটা কথা আছে না, যখন মানি সাপ্লাই অনেক বেড়ে যায়, কিছু গিভেন কোয়ান্টিটি অফ স্টকস, তখন এর দাম কি হবে? দাম বাড়বে না? এইটা ওই 96-এর মতো হয় নাই, কিন্তু এটাও তোমার ধরো যেখানে ফেয়ার ভ্যালু বাবল হয়েছে, সেটা 2-3 গুণ হয়ে গেছে। ফেয়ার ভ্যালু থেকে 2-3 গুণ, এটা সাস্টেনেবল ছিল না। পরে আতিউর রহমান যখন গভর্নর, ওনাদের নজর গেছে এটা পরে, যখন বাবলটা অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন ওনারা আরো টান দিলেন যে নয়, স্টপ দ্য মার্জিন, স্টপ দ্য লোন। তখন লোন কমায় দেওয়া হয়েছে, আস্তে আস্তে কমায়, তখন ওই যে দাম পড়ে গেছে। ওইটাকে তোমরা ওই যেটা বলো বাবেল বাস্ট হয়েছে। আপনার কেমন ছিল বিনিয়োগ? আমার তখন এগুলাতে ছিল না, যেগুলো বাড়ছে। এই যে তোমার স্কয়ার ফার্মার মতো, এটা তখন ইয়েতে আসছে, আইপিওতে আসছে, এটা কোনো বাবেল হয়নি তখনও। ওই যে এখন যেগুলো, আপনি লুজার হন নাই, গেইনার হন নাই? না, ওই 2010-এ আমি গেইনার হই নাই আর লুজারও হই নাই, কারণ আমার হাতে কয়েকটা মাল্টিনেশনাল ছিল, সেগুলোর দাম বাড়ে নাই, বাড়ছে লোকাল। সেই সময় মার্কেট 350 ছিল, এগুলো পরে বাড়ছে, এগুলো পরে বাড়ছে, পরেও বাড়ছে, ওগুলার মতো হয় নাই, এই 1200, 1300, 1400, তো ওগুলো হয় নাই। যাক, সেটার জন্য না, কিন্তু সাধারণ মানুষ তো অ্যাডভান্সলি এফেক্টেড হচ্ছে, ইনভেস্টাররা, ওটার কারণে। যাক, তো এখন যেটা শোনো, যেটা বলা দরকার, 2010-এর পরে বা এর পরে কিন্তু শেয়ার বাজার ছোট হয়ে গেছে। আর এখন তোমরা যেটা এখন মার্কেট দেখো, এটা তো কাঙ্ক্ষিত মার্কেটের 1/4, সত্যি কথা বলতে কি। কারণ অনেকগুলা এই 15 বৎসরে বা 17 বছরে অনেকগুলা লিজিং কোম্পানির পারমিশন দিচ্ছে, যেগুলো কোনো ব্যবসা নেই। অনেকগুলো ব্যাংকিং কোম্পানির পারমিশন দিচ্ছে, যেগুলো কোনো ব্যবসা নেই। তো ব্যবসা নাই কিন্তু কোম্পানি নিচ্ছে। এখন যারা নিচ্ছে তারা হয়তো দুটো, তাদের হয়তো একটা ছিল যে আমরাও ডাইরেক্টর হই, আমরাও চেয়ারম্যান হই। আরেকটা হচ্ছে, সত্য কথা বলতে কি, আজকে যে তোমরা দেখতেছ ব্যাংকগুলো কেন বসে গেছে, 70% এনপিএল, ক্লাসিফাইড লোন। ওই যে আমাদের ভবিষ্যতে আমরা যে পড়াইছি যে শর্ট টার্ম ল্যান্ডিং করবে ব্যাংক, আর লং টার্ম পুঁজি সাপ্লাই দিবে ক্যাপিটাল মার্কেট, সেটা এখানে হয় নাই। ওরা লং টার্ম লোন নিছে। দেখো, এই যে আজকে যে এনপিএল তোমরা দেখতেছো 70%, এর মধ্যে 90% হচ্ছে লং টার্ম লোন। তো ওই যে আমরা যেটা এখনো বলতেছি যে স্টক মার্কেট হচ্ছে তোমার লং টার্ম ক্যাপিটালের জন্য। হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটাল দিবে, ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু তেমন হয় নাই, ওই ক্লাসিফাইড হয় নাই, হয়েছে কিন্তু ওই জন্য দেখো, এটা আমাদের চোখের সামনে প্রমাণিত, হ্যাঁ, যে আমরা ভুলভাবে ব্যাংকিং চালানো হয়েছে, আর ভুলভাবে পারমিশন দেওয়া হয়েছে। আর কিছু জিনিস তো তোমরা সাইনবোর্ড দিয়ে ডিসঅনেস্ট কিছু লোক একাত্র হয়ে এগুলাকে লুট করেছে। এই যে আজকে যে 5টা ব্যাংক একাত্র হয়েছে, আমি এখন এটা বলা দরকার, এটা আমি ফিল করি যে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে এটা কোনোটা আবার দিয়ে দিতে পারে, তো আমার আপত্তি নাই। কিন্তু আমি যতটা আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, চালাইতে পারবে না। কারণ ডিপোজিটার্স মানি তো দিতে হবে, তো সেগুলো তো অন্য পার্টিরা লুট করে আগেই নিয়ে গেছে। তো কোত্থেকে নতুন করে, হ্যাঁ চলতে পারতো, নতুন করে যদি ডিপোজিট হতো, কিন্তু যাদের হাতে দেওয়ার কথা শুনতেছি কেউ টাকা দিবে না নতুন করে ওইখানে। সুতরাং ওগুলো ওই কেউ নিয়ে চালাতে পারবে, আই ডোন্ট বিলিভ দোজ থিংস। স্যার, এখন বাজারে যে এই 2026-এ এসে 2010-এর পর 26-এ এসে বাজারটা আসলে কেমন দেখছেন? কোথায় আমি খুব দুঃখিত যে আমরা যে মানে অবয়বের
যে স্ট্রাকচারের যে ব্যাপ্তি শেয়ার বাজার বা স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেট চেয়েছে সেটা নাই। সেটা 2010-এর পরে আরও ধ্বংস হয়েছে, আর বেশি ধ্বংস হয়েছে গত 10 বছরে। হ্যাঁ, ব্যাংকিং কোম্পানিগুলো বসে গেছে, লিজিং কোম্পানিগুলোর অর্ধেকেরও বেশি নন ফাংশনাল, বিমা কোম্পানিগুলোর ক্ষেত্রে একই। আর একটা হচ্ছে আরও বেশি দুঃখের বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড। বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডের মানে যিনি উদ্যোক্তা টাকা পয়সা নিয়ে চলে গেছে, আবার কেউ কেউ নিজের পার্সোনাল অ্যাকাউন্টে মানুষের টাকা নিয়ে গেছে। এগুলো হচ্ছে যে রেগুলেটরেরও দুর্বলতা ছিল, দ্বিধান রেগুলেটর। হ্যাঁ, আবার ওই ফ্লোর প্রাইস নামে একটা আজগবি জিনিস আমাদের এখানে চালু করে দিছে, প্রায় দীর্ঘ 2 বছর এখনো আছে। এখনো দুটা কোম্পানি। আমরা আমরা অনুরোধ করব, আমি অনুরোধ করব যে উঠাই দেন, কারণ ফ্লোর প্রাইস ইজ নট দ্য সলিউশন। হ্যাঁ, ওটা ওই সময় সলিউশন ছিল না। আরে মার্কেট হয়তো আরো 400 পয়েন্ট পড়তো, তারপরে ঠিক হয়ে উঠতো, এটাই তো নিয়ম। মার্কেট পড়বে তারপর উঠবে, এটাই তো নিয়ম। তো ফ্লোর প্রাইস দিয়ে তো বিদেশিরা বিরক্ত হয়ে হোয়াট ইজ দিস। তা আমার মতো লোক তখনও এটা বিরোধিতা করছে যতটা আমি পেরেছি, যে ফ্লোর প্রাইস ইজ নট দ্য সলিউশন, এটা উঠান। এটার কারণে আপনি অনেকে শত্রুও হয়েছেন। অনেকে শত্রু, ওরা তো ওই শর্ট টার্ম এটা দেখে, লং টার্ম এটা দেখে না। এখন আচ্ছা, আমি একটা প্রফেসর অফ ইকোনমিক্স, আমি বলতে পারি যে ফ্লোর প্রাইস দ্য সলিউশন। বলো, ডিমান্ড সাপ্লাই ফ্রি ইন্টারাকশনের নামে তো মার্কেট নাকি? তো ফ্লোর প্রাইস দিয়ে ডিমান্ড সাপ্লাই তুমি আটকে দিচ্ছ না, একটা শেয়ারের দাম পড়তেই পারে, ফেয়ার ভ্যালু নিচে যেতে আপনার যে এক্সপেকটেশন, তাতে আসলে এই সময় যদি আমরা আমাদের মার্কেট তো দুইটা জিনিস দিয়ে আমরা যদি একটু ব্রড স্কেলে বুঝি, ইন্ডেক্স কোথায় থাকা উচিত ছিল, লেনদেনের জায়গাটা কোথায় থাকা আমি উচিত বলি ছিল? শোনো, এই শেয়ার নিয়ে এর থেকে বেশি লেনদেন খুব বেশি আশা করা যায় না। আগে তোমরা যেটা 1500-2000 কোটি দেখেছো, এর মধ্যে 90% ছিল ওই যে শর্ট টার্ম স্পেকুলেটিভ ট্রানজ্যাকশন, জি। যেগুলোকে মানুষ সস্তাভাবে বলে জুয়া। 10% ছিল ওই যে রিয়েল ইনভেস্টমেন্ট। এখন যেটা দেখতেছ, যেহেতু এটা মার্জিন লোনের উপর একটু টাইট করা হচ্ছে, আই উড সে ধরো 60% হচ্ছে হয়তো ইনভেস্টমেন্ট, 40% জুয়া। হ্যাঁ, তো ঠিক আছে, জুয়া যা থাকতে পারে। কেউ যদি নিজের টাকা জুয়া খেলতে চায়, আমার কাছে মনে হয় না খুব বেশি বাধা এটাকে আমরা জুয়া বলবো না স্পেকুলেশন বলবো? স্পেকুলেশন। শোনো, এটা এখন ভদ্রভাবে তো স্পেকুলেটিভ আছে, পৃথিবীতে আছে, কিন্তু আমার এখানে যেটা আমি দেখি আর কি, কোম্পানির অস্তিত্ব নাই, বাট ডিমান্ড ক্রিয়েট করা হচ্ছে। আচ্ছা, তারপরও আমি তাদের পক্ষ ইয়া কথাটা বলতেছি, যেহেতু মার্জিন লোন টাইট, এখন আমরা চেয়েছিলাম মার্জিন লোনটা টাইটেন করা, সেই হিসাবে এরা যদি নিজের টাকা নিজে জুয়া খেলতে চায় তো খেলতে দাও তাদেরকে, এই তো কথা। স্যার আপনি আচ্ছা শোনো, জি। তোমার প্রশ্ন উত্তরটা আমি আবার দিই। আমি যে চেয়েছি সারা জীবন, সেটা ধারের কাছেও নাই শেয়ার বাজার। সত্যি কথা বলি, এটা ছোট হয়েছে, আরও ট্রানজেকশন কমে গেছে, পার্টিসিপেশন কমে গেছে, আবার কোম্পানিগুলো আসতে চাইছে না। কোম্পানিগুলো বলে, দু একটা কোম্পানি এমনও বলতেছে যে আমরা এসে বোধহয় পাপ করেছি। সময় আমি একটা কথা বলি এখানে, শোনো, সামগ্রিক ইকোনমি যদি ভালো না হয়, শুধু শেয়ার বাজার ভালো হবে না। আমি আবারও বলতেছি, ম্যাক্রো ফান্ডামেন্টালস বলি, আমাদের ইকোনমিক্স এখন যে ইকোনমি যে জায়গায় খুব খারাপ অবস্থা আছে, আছে। সেই জায়গায়ও কি মার্কেট মনে হচ্ছে আপনার মানে না, সেটা সমান্তরালে সম্ভব না, আছে? সেটার থেকে আরো একটু পিছনে আছে। তুমি যদি বলতে পারো স্যার, আচ্ছা ইকোনমিক খারাপ অবস্থা আছে, সেটার কাছাকাছি শেয়ার বাজার বিহেভ করে না, সেটার থেকেও পিছনে আছে। এর কারণ হচ্ছে ওই যে আগে বললাম না, ওই 90% মানুষ অনেক টাকা পয়সা হারিয়ে চলে গেছে। আর তুমি দেখো যে এই গত 1 বছরে কোম্পানিগুলোর যে রিপোর্টিং আসতেছে সব নেগেটিভ আসতেছে। এই কোম্পানি খারাপ করতেছে, তারপরে শেয়ার বাজারের একটা বিরাট একটা অংশ ডিসফাংশনাল হয়ে গেছে কোম্পানিগুলো, জ্যাডের সংখ্যা বাড়লো, তো শেয়ার বাজার তো মানে আর কি বলবো, এটা ওই আমি যে স্বপ্নের শেয়ার বাজার দেখি সেটা ধারে কাছেও নাই। আমি একটা কথা বলি, শোনো, এটা আমি অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা আমার হয়েছে। তারপরে উনি তো এই মার্কেটেরই লোক, উনি আপস অ্যান্ড ডাউন দেখেছেন। আমি যেটা এখন শুনেছি বা আন্দাজ করতেছি যে ওনারা সিরিয়াস কিছু করবে, একটু সময় দিতে হবে। আর এই ব্যাপারে একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেট মিনিস্টার র্যাঙ্ক দিয়া উনি বিদেশে কাজ করেছে, আমাদের বাংলাদেশি লোক, ওনাকে পুঁজিবাজার নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার সঙ্গে কথা হয়েছে। আমি শুধু একটাই কথা বলেছি ওনাকে, যে শুরু করতে হবে, এই 2 একটা
কোম্পানিগুলো কিন্তু আইডেন্টিফাইড কাদেরকে আনতে হবে, আনতে হবে। হ্যাঁ সে আইডেন্টিফাইড। অনেক মিটিং হয়েছে, কোনো মিটিং আমিও উপস্থিত ছিলাম, কিন্তু এক্সিকিউশন করা যায়নি। তো একটা দিয়ে শুরু হোক, কিন্তু ওই যে শুধু ছোট ছোট স্টেপ নিয়ে কোনো কাজ হবে। এটা অর্থমন্ত্রী মহোদয় নিজেই বলেছে যে আসলে বড় কিছু করতে চাইছেন। তো আমি আশা করতেছি, আমি আশাবাদী, কিন্তু এই সরকার যেহেতু পুঁজিবাজারের উপর ওনাদের ইয়ে আছে, আর পুঁজিবাজার ছাড়া লং টার্ম ক্যাপিটাল হবে না রে ভাই। আমরা তো দেখলাম যে ব্যাংকগুলো ফেল করে গেল না, পুঁজিবাজার দ্য অনলি অপশন। সুতরাং এই পুঁজিবাজার যেখানে থাকার কথা সেখানে তো নাই, বরং যেটা 2010-এর আগে ছিল সেখান থেকে অনেক পিছনে চলে গেছে। সুতরাং আশা করতেছি ইনশাল্লাহ সব কিছু। আচ্ছা, এখানে আরেকটা কথা বললি, শুনো, এটা আমি ইকোনমিক্সের প্রফেসর হিসেবে বলতে চাইছি। তোমার ম্যাক্রো ইকোনমি যদি রোল না করে, ক্যান ইউ ইমাজিন আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট ডিমান্ড মাত্র 6%, ডিমান্ড ফর ক্রেডিট আর কি, লোন ব্যাংক থেকে অনলি 6%। তো এটা লোয়েস্ট ইন মেনি ইয়ার্স। এগুলাকে শুদ্ধ করতে হলে এই যে আমি ইকোনমিক সায়েন্সের আলোকে বলতেছি, সরকারকে লিড নিতে হবে। সরকারকে, এই যে সরকার ধরো প্রজেক্ট ফাইন্যান্সিং করতে হবে, টাকা যেভাবে জোগাড় করতেই হবে, বিদেশিদের সহায়তা নেওয়া করুক বা কিছু বড় করতে হবে আমাদের সেন্ট্রাল ব্যাংক বা আদার সোর্সের থেকে। কিন্তু ওই যে ডেভেলপমেন্ট বাজেটের আয়তন কমানো যাবে না। সরকার লিড দিলে সুদের হারটা কমাতে হবে। এটা আমি আবারও বলতে, কারণ সুদের হার কমালে শেয়ার বাজারও ভালো হবে, শেয়ার বাজারের পক্ষে যাবে সেটা। এত ট্যাক্স দিয়ে, আচ্ছা বলো, এত সুদ এত ট্যাক্স দিয়া এই কম্বোডিয়া, ভিয়েতনাম, এই শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, তুমি দিকে দেখো এত ট্যাক্স নাই। ওরা অনেক ট্যাক্স কমাইছে, সুদের হার কমাইতে হবে। এটা যে এই অর্থ মন্ত্রণালয় বুঝে না তা না, দে আন্ডারস্ট্যান্ড ইট। তো আমি আশা করতেছি আগামী কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ সুদের হারও কমবে, আর ক্যাপিটাল মার্কেট বা শেয়ার বাজারের ক্ষেত্রে বড় রকমের পদক্ষেপ নেওয়া হবে। আরেকটা কথা বলা ভালো, সেটা অর্থমন্ত্রীর মধ্যে নিজেও বলেছে ইয়াতে বোধহয়, ওই সেদিন একটা বড় উনি একটা বক্তৃতা দিয়েছে হোটেল শেরাটনে, যে ওইখানে আমিও ছিলাম। উনি ওইখানে বলেছে বা অন্যখানে বলেছে, এই যে আমাদের সরকারি যে অ্যাসেটস আছে না, জি, এগুলা সিকিউরিটাইজেশন করতে হবে। এগুলা বন্ড বা সুকুক আকারে মানুষকে বিক্রি করে দিতে হবে। বিক্রিগুলো হবে কি, সরকার একসাথে টাকা পেয়ে যাবে, আরেকটা ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে পারবে। এখন এগুলা না করি, আচ্ছা সিটাং ফোর্ট ধরো, কথার কথা, আমরা ওই যে আগের সরকার দিতে চেয়েছিল কাকে না, ওই যে দুবাই ভিত্তিক একটা বাইরের দেশের প্রতিষ্ঠানকে, এটাকে কি বলে না, এরা অন্য দেশে কাজ করতেছে, ডিপি ওয়ার্ল্ড। আচ্ছা ডিপি ওয়ার্ল্ডকে নাইবা দিল, কাউকে তো দিতেই হবে। 12 দিন তো লাগার কথা না জাহাজ খালাস করতে। স্যার একটু আপনার এখন ব্যক্তিগত জায়গায় একটু আসি। আপনি দীর্ঘদিন ধরে শেয়ার ব্যবসা করেন, ব্যবসা বিনিয়োগ করেন, আপনার ট্রেড করেন না, আসলে বিনিয়োগ করেন। এই যে দীর্ঘ বিনিয়োগ, আপনার কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়েছে কিনা? আপনি কোন স্টক থেকে কোনো ভালো প্রফিট করছেন কিনা, কখনো কোনো বড় লস করছেন কিনা, এগুলো একটু ছোট করে বলেন। লস অনেক হিউজ, এটা মানুষ শুনলে আচ্ছা প্রফেসরও লস করে, তার লস তো আছে, যে পার্ট অফ দ্য সিস্টেম অনেক। তারপরেও অ্যাসেট করতে পারছেন এই ক্যাপিটাল মার্কেট থেকে, সেটা লম্বা সময়। আমি তো সিন্স 82 বা 85 থেকে তো কিছু তো হবে। আর আমি যত খাতা কেটেছি, খাতা কাটা আর কি, প্রফেসরদের পরীক্ষার হলে ডিউটি দিয়েছি, কোথাও লিখছে সব টাকা এখানে ঢুকাইছি, এটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা থাক, সেটা ঠিক আছে, বাট স্টিল আই ফাইন্ড প্লেজার ইন ইট। কারণ হচ্ছে লেখাপড়া, এটা ব্যাকগ্রাউন্ডে ইম্পর্টেন্ট। তোমরা, আমি তো অনেক লেকচার দিছি না, আমাকে বলে স্যার আমি আপনার ছাত্র। কেউ, আচ্ছা তুমি কীভাবে আমার ছাত্র হলে? কয় ওই 1 ঘন্টার। ঠিক আছে ঠিক আছে। তা আমি ওই মনে করি। এখন স্যার আপনার কি অবস্থা? আপনি যদি আমি বলি, আপনি আইসিবি চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত আপনি প্রতিদিনই শেয়ার মার্কেটে যেতেন, বসে থাকতেন, এটা আপনার একটা নেশার মতো। এখন তো আর যাওয়া হয় না। আপনার এই ডামাডোলের মধ্যে বা এই ইয়ের মধ্যে আপনার আসলে মাঝে মধ্যে হয়তো রিব্যালেন্সিং, রিশাফলিং করতে, এই আর কিছু না, অতটুকু। তবে ওটা হচ্ছে লস মিনিমাইজেশন। একটা কথা দিয়ে শেষ করতে যাই, আপনার এই যে ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম যে আপনি মারা গেছেন, এরকম নিউজ হয়েছে, আপনি কি এটা দেখেছেন কিনা? আমি দেখেছি, মানুষ আমাকে টেলিফোন করে জানাইছে, অনেক লোক জানাইছে। আমি তো কতবারই মারা যাচ্ছি,
আমি জানি না, আমি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে এত বড় স্ট্যান্ড নিয়েছি, সারা জীবন নিয়েছি, এখনো নিচ্ছি। ওই তাদের মধ্যে কিছু সংখ্যক কেন জানি বিরক্ত হয়েছে আমার উপর, আই ডোন্ট নো। তো তারা বলে আবমদের চামড়া তুলি নিব আমরা। আমি জানি না মানে আমি দোষটা কি করলাম। হ্যাঁ, সারা জীবন আমি শেয়ার বাজারের পক্ষে লিখলাম, এদের পক্ষে লিখলাম, ওয়েস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে করলাম, এখনো ট্রান্সপারেন্সির পক্ষে, অ্যাকাউন্টেবিলিটির পক্ষে। তো ওই কিছু ভুল বুঝছে, এই জন্য কেউ মনে করছে মারা গেলে মানে আমাকে অনেকে বলে, স্যার এটা করে অনেকে কোথায় থেকে কে যিনি করছে, তারপরে এটাই ভাইরাল হয়ে গেছে। তো আমি তো আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ, আই এম গুড। শেষ কোশ্চেন স্যার, আপনার এই সময় এসে দীর্ঘ অভিজ্ঞতা সরকারকে বা বিনিয়োগকারীদের কিছু বলতে চান? আমি বিনিয়োগকারীদের অনুরোধ করব একটু ধৈর্য ধারণ করতে। শেয়ার বাজার ইনশাল্লাহ বড় হবে, আমি যতটুকু দেখতেছি ব্রড বেসড হবে, আর এখানে সুকুক বন্ডস ইত্যাদিও আসবে। আরেকটা হচ্ছে যে তারা যেন ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারের পক্ষে থাকে, ট্রেডিং তারা করতে পারে সারা পৃথিবীতে, এটা একটা অংশ, কিন্তু সেটার জন্য যে স্কিল দরকার, ধরো 100 জনের মধ্যে একজন উইন করে, 99 জন হেরে যায়। তো ওই জন্য আমি ওটা ডিসকারেজ করি অনেক। তারপরে আমি দেখি ইয়াং ছেলেফেলেরা ওটা খুব পছন্দ করে, তারা কি ক্যান্ডেল স্টিক এই কী ওটা দেখে, লাল কি ক্যান্ডেল, তারপরে ওটা একটা লেখাপড়া আছে, এটা বিদেশেও আছে। কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালুয়েশন জানা, ফেয়ার প্রাইস ডিসকভার করা, আর হচ্ছে যেগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড পেইং, একটু দীর্ঘ সময়। ইয়াং ছেলেদেরকে আমি বলবো তাদের সামনে তো অনেক সময় আছে, তারা একটু ধীরে সুস্থে বিনিয়োগকারী হওয়ার জন্য এই একটু একটু করে তাদের স্যালারি থেকে অথবা অন্য সোর্স অফ ইনকাম থেকে ভালো শেয়ারে যদি রেখে, ইট পেজ ইউ, দ্যাট পেজ ইউ। তো সব কিছু মিলাইয়া আমি আমাদের ইকোনমি নিয়ে একটু চিন্তিত। ইকোনমি কিন্তু খাদের কিনারে এখন, সেটা ওই এই সরকার না, ওই প্রফেসর ইউনূস সাহেবের সরকারও না, এর আগে হয়ে গেছে। আমরা ঋণগ্রস্ত এখন হিউজলি, 110 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জে আমাদের ঋণ, আবার এটা দেয় না, বাড়তেছে। আচ্ছা, ইন্টারনাল ঋণ আরও অনেক বেশি। হ্যাঁ, তারপরে নতুন পে স্কেলের ব্যাপার আছে, তার সরকারকে মানে ডিফিকাল্ট টু মানে ম্যানেজ দিস ইকোনমি। বাট সাহস করি, এই সরকার যেহেতু ইলেক্টেড, সাহস করি সেটা মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ। আমি দেখি, আই সি দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। হ্যাঁ, এত হতাশ হওয়ার দরকার না, বিনিয়োগকারীরা এত হতাশ হবেন না। ইকোনমি যদি ভালোর দিকে যায় কিনা দেখেন, আর যেখানে যেখানে দরকার সেটা আশা করি করবে সরকার। বিনিয়োগকারীরা ওই যে একটা কথা বললাম যে তারা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টের দিকেও চিন্তা করতে পারে, সেটা তাদের ব্যাপার। আর মোর ইম্পর্টেন্ট হচ্ছে তারা আমরা ভালো শেয়ার আনার পক্ষে। আমি কিন্তু এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি একটু বলি, আমি সেটা ইম্পর্টেন্ট কথা। ইউনিলিভার দেখো, হিন্দুস্তান লিভার হিসাবে বোম্বে স্টকে লিস্টেড কোম্পানি, টপ 10-এর মধ্যে আছে, প্রত্যেকটা কোয়ার্টারে ডিভিডেন্ড দিচ্ছে। আচ্ছা, নেসলে করাচিতে লিস্টেড, বোম্বেতে লিস্টেড, থাইল্যান্ডে, এভরিহোয়ার, শুধু আমাদের এখানে নেই। তারপরে ইভেন স্ট্যান্ডার্ড চার্টার্ড, এগুলো কোনো কোনো জায়গাতে লোকাল সাবসিডিয়ারি লিস্টেড। তো আমাদের এখানে হিউজ ব্যবসা করতেছে তারা। তো হিউজ ব্যবসা করে তারাই যদি এখানে জনগণকে সামান্য মালিকানা না দেয়, তো এটাতে আমাদের দেশের প্রতি একটা অবিচার হচ্ছে। এই জন্য আমি সবসময় বলি যে মাল্টিনেশনাল, আচ্ছা একটা চিন্তা করো, তোমাদের হয়তো সময় নেই, চিন্তা করো রবি আর যদি গ্রামীণ ফোন না থাকতো আমাদের স্টক মার্কেট, এটা কি স্টক মার্কেট হতো আদৌ? তো তাহলে আজকে ইউনিলিভারটা যদি আসতো, আমি আমাদের ওই যে অ্যাডভাইজার মহোদয় যিনি ওই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পুঁজিবাদ, আমি ওনাকেও বলেছি এটা, যে একটা দিয়ে শুরু করেন, একটাকে আনেন আগে, এটা স্টেট সেক্টরের হোক অথবা মাল্টিনেশনাল সেক্টর থেকে হোক, তারপর দেখছেন আদার্স উইল ফলো। আর আমি আরেকটা অনুরোধ করব, ট্যাক্স রিজিমকে স্টক মার্কেটের পক্ষে আনতে হবে। ট্যাক্স একটা একসময় ছিল, আমি তোমরা হয়তো সাংবাদিক তখন হও নাই, 10% কিন্তু কম ছিল ওই কর্পোরেট ইনকাম ট্যাক্স, লিস্টেড নন লিস্টেড মধ্যে। আর এখন সেটা নাই বললেই চলে। এই গত সরকার যেটা ইন্টারিম সরকার, ওটা 7.5% করছে। কিন্তু আমরা এটা ওয়াইডেন চাইছি আরও, আর বড় একটা ইনসেন্টিভ তো থাকতে হবে। আরেকটা হচ্ছে, আমি অর্থমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে ওরা চায়টা কি, ভালো কোম্পানি, বড় কোম্পানি, ওদের সঙ্গে কথা বলি, দেখো ওরা যদি কিছু ইনসেন্টিভ চায়, ওদেরকে ইনসেন্টিভ দেওয়া হোক। কারণ হচ্ছে অ্যাট দ্য এন্ড ট্যাক্সও বেশি ওরা দেবে তখন। আমি দেখো 32,000 কোটি টাকা দিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সরকারকে পার ইয়ার, তাহলে
ওই রবি তার ইয়েতে লিখছে ওই যে স্টেটমেন্টে যে এই কোয়ার্টারে আমরা 100 টাকা 85 টাকা দিয়ে দিছি সরকারকে ট্যাক্স, আর গ্রামীণ ফোন দিচ্ছে 62 টাকা অন এন অ্যাভারেজ। তো তাহলে যদি লিস্টেড হয় অ্যাট দ্য এন্ড গভর্নমেন্ট কিন্তু বেশি রেভিনিউ পাবে। জি। সেই জন্য আমি ট্যাক্স রিজিমকেও মানে এমনভাবে সাজানো উচিত সেটা যাতেও ক্যাপিটাল মার্কেটের পক্ষে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পুঁজিবাজার বিশ্লেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ স্যারের কাছ থেকে তার পুঁজিবাজারের জার্নি, পুঁজিবাজারের বেশ কিছু উত্থান পতন দেখেছেন তিনি। সেই সাথে এই সময় যে পুঁজিবাজার সেটা কাঙ্ক্ষিত নয় তিনিও বলছেন, তবে তার প্রত্যাশা যে সামনে যদি ভালো পদক্ষেপ নেওয়া হয় পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজারও তাল মিলিয়ে চলবে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ঈদ মোবারক।